সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন গ্যালারিতে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির। আজকে বাংলাদেশের ক্রিকেটের সামনের দিনগুলো নিয়ে, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড টি-20 নিয়ে বাংলাদেশের গ্রুপিংটা কেমন হলো, এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আশরাফুল, আপনাকে দিয়ে শুরু করছি। মানে আপনি প্রত্যেকটা ম্যাচই খুব পাখির নজর করেই দেখছিলেন। বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জিতলো জিম্বাবুয়ের মাটিতে এবং সাকিবের অসাধারণ একটা ইনিংসে ভর দিয়ে, সেঞ্চুরি হয়নি 4 রানের জন্য। তারপরও এইটাকে আপনি কিভাবে এভ্যালুয়েট করবেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে সাকিব রান পাচ্ছিলেন না? আসলে যেহেতু সাকিব নিষেধাজ্ঞা থেকে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে লঙ্গার ভার্সন ম্যাচগুলো খেলতে পারলে হয়তো বা খুব তাড়াতাড়ি সে রানে ফিরে আসতো। আসার পরেই কিন্তু সে সবগুলো ম্যাচ খেলেছেন টি-20, যেখানে আসলে আপনার সেটেল হওয়ার কোনো সময় নেই, সেখানে আপনার হাই স্ট্রাইক রেটে খেলতে হয়, সিচুয়েশন একটু ডিফারেন্ট থাকে। কিন্তু লঙ্গার ভার্সনে যে জিনিসটা হয় সেখানে আপনি টাইম নিতে পারেন, উইকেটে টাইম নিয়ে বল খেলে খেলে আপনি আপনার সেটেল হতে পারেন। সেই সুযোগটা সে কম পেয়েছেন। একটা টেস্ট ম্যাচই খেলেছিলেন, পরে ইনজুরিতে পড়ে গিয়েছিলেন। তো কালকের ইনিংসটা আমি বলবো যে খুবই শুরুতে একটু টাইম নিয়েছেন, তারপরে কিন্তু 30-40 হওয়ার পরে কিন্তু তার সব ন্যাচারাল শটগুলো আমরা দেখতে পেয়েছি এবং আসলে অনেক লম্বা সময়ই কিন্তু সে রান করেনি আর সুযোগ পায়নি লম্বা ইনিংস খেলার। তো কালকে পেয়েছেন এবং ভালো খেলেছেন। প্রথম ওয়ানডেটাও আমি বলবো যে কয়েকটা শট খেলেছিলেন 19 রানের মধ্যে, মনে হচ্ছিল যে না রিদমে ফিরে আসছেন। আর এর মাঝে আমি বলবো যে আমাদের হোম কন্ডিশনে খেলেছেন, তো উইকেটগুলো কিন্তু অতটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, ডিফিকাল্ট ছিল সেই কারণে। তো ওভারঅল আমি বলবো যে আসলে যেহেতু সে অনেক বড় মানের ব্যাটসম্যান, ওদের আসলে একটু সময় দিলে এবং সিচুয়েশন আর কি রাইট টাইমে আমি মনে করি যে ফর্মে ফিরে এসেছেন। ফাহিম স্যার, কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো সাকিবের অনেকদিন ধরে খুব মাইনরলি দেখেছেন, তার ব্যাটিং নিয়ে অনেক কাজও করেছেন। আপনি কখনোই তার প্রতি আশা হারাননি? অনেক সমালোচনাও হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে মানে আন্তর্জাতিক ম্যাচ যেগুলো খেলেছেন, আশরাফুল যেমন বলছিলেন যে বড় স্কোর পাচ্ছিলেন না। তো আসলে সাকিব যে কুল অ্যান্ড কাম ওয়েতে কালকে ইনিংসটা গুছিয়েছেন, এটা কি সাকিবের মতো করেছেন কিনা আপনার চোখে, কোচের চোখে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। আমার মনে হয় সাকিব ইউজুয়ালি যেভাবে ক্রিকেট খেলে তার একটু বাইরে এসে তাই খেলতে হচ্ছে বোধহয়। কারণ আসলে যেটা বললো যে এত লম্বা সময় ধরে একজন ব্যাটসম্যান যখন রানের বাইরে থাকে, যত বড় মাপের ব্যাটসম্যানই হোক না কেন, তার মধ্যে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব, তার মধ্যে নিজেকে নিয়ে একটা ডাউট কিন্তু তৈরি হতেই পারে। কিন্তু তার কনফিডেন্স যে ব্যাপারটা, কারণ ব্যাটিং একটা আলটিমেটলি ব্যাটিং কিন্তু কনফিডেন্সের ব্যাপার। কনফিডেন্স যখন থাকবে না তখন কিন্তু আসলে কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু এমনকি একটা সাধারণ অপোজিশন একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যায় তখন। এই জন্যই সাকিবের প্রয়োজন ছিল সাকিবের সাধারণ যেভাবে ব্যাটিং করতে অভ্যস্ত সেটা থেকে একটু বেরিয়ে আসা, একটু ধরে খেলা, নিজেকে একটু সময় দেয়া এবং গ্র্যাজুয়ালি আস্থাটা নিয়ে আসা। তবে গতকালকে যে ম্যাচটা খেলেছে এবং এত লম্বা সময় ধরে নিজেকে যে ধরে রাখার যে এই ব্যাপারটা, সেটা কিন্তু আমার কাছে খুব অভাবনীয় মনে হয়েছে। কারণ ও ন্যাচারালি এগ্রেসিভ প্লেয়ার। কিছুক্ষণ পরে ওর মনে হতে পারতো যে হ্যাঁ, আমি আমার ফর্মে ফিরে পেয়েছি, এখন আমি আবার একটু স্ট্রোক করে খেলবো, কিন্তু ওটা করেনি। কিন্তু ওর একদিকে ও যেমন নিজের ফর্মের কথা চিন্তা করেছে, এট দ্য সেম টাইম দলে ওই যে অবস্থানটা ছিল তখন ম্যাচ জেতার জন্য ওকে শেষ পর্যন্ত থাকতেই হবে, এই জিনিসটা উপলব্ধি করেছিল এবং দুটো মিলিয়েই কালকের ইনিংসটা, এই জন্য বোধহয় কালকের ইনিংসটা খুব স্পেশাল একটা ইনিংস ছিল। আপনাদের দুজনের কাছে আসবো। সাকিব ম্যাচ পরবর্তী একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন তার মাইন্ডসেট আপ চেঞ্জ করা নিয়ে, একটু শুনে আসি, তারপর আমরা আবার আলোচনায় আসছি। ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল সেটা করতে পেরেছি। উইকেটে একটু সময় নিয়েছে, বাট রেগুলার যেহেতু উইকেট পড়ছিল আমি খুব বেশি একটা কিছু করতেও পারতাম না। বাট ক্রেডিট দিতে হয় অবশ্যই সাইফুদ্দিনকে, যেভাবে ও আসলে খেলাটা শেষ করতে পেরেছে আমার সাথে। আমার মনে হয় আমি অনেক বেশি চিন্তা করছিলাম, যেটা এই ম্যাচের আগে হয়তো অনেকটা চেঞ্জ করছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে অনেক হেল্প করেছে এই ম্যাচের আগে ফোকাসটা রাখার জন্য। সো চেষ্টা করবো যে এই ফোকাসটা যেন ধরে রাখতে পারি। আশরাফুল, মানে আপনিও মাঝে মাঝে রান খরায় ভুগতেন আপনার ক্যারিয়ারের একটা অংশে, মানে আসলে কি সাইকোলজিক্যাল গেমগুলো, মানে সাকিব বলছিলেন যে অনেক চিন্তা করছিলেন বলেই হয়তোবা
তিনি কাঙ্ক্ষিতভাবে যেভাবে রান করাটা প্রত্যাশিতভাবে করতে পারছিলেন না। এটা আসলে অনেক চিন্তায় আসাটা স্বাভাবিক, কারণ এই নিষেধাজ্ঞার আগে কিন্তু সে ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরমেন্স করেছে, যেটা এখনকার ইতিহাসে হয়নি, যে আপনি অলমোস্ট 650 রান করেছেন, 10টার বেশি উইকেট পেয়েছেন, একমাত্র ক্রিকেটার। তো যেখানে সে ফিনিশ করেছেন, তো শুরুটা কিন্তু একটা ক্রিকেটার আবার চাবে যে আমি ওইখান থেকে শুরু করি, কিন্তু যেহেতু এর মাঝে একটা বছর সে ক্রিকেটের বাইরে ছিলেন, সেই কারণে কিন্তু তার মাইন্ডে ডেফিনেটলি ওই পজিটিভ, যেমন আমিও যখন শুরু করেছিলাম, আমার যেমন একটা নিষেধাজ্ঞার পরে আমারও মনে হতো যে না, আমি যেভাবে হাই স্ট্রাইক রেটে খেলছি আমাকে ওইভাবেই খেলবো, কিন্তু আসলে কিন্তু একটা গ্যাপ হলে আপনি ওই স্ট্রাইক রেটটা খেলাটা সম্ভব যদি আপনি প্রচুর প্র্যাকটিসে থাকেন, ফ্যাসিলিটিস সব কিছু ঠিক থাকে, কিন্তু সেটা হয়নি। যেই বছর আমি 5টা সেঞ্চুরি করেছিলাম, তখন আমি চিন্তা করেছি না, আমি স্ট্রাগল করে রান করতে হবে, যেটা সাকিব কালকে স্যার যেটা বলছেন যে সে সময় নিয়েছেন, উইকেটে থাকার চেষ্টা করছেন, তো সেই জিনিসটাই হয়েছে। এর আগে প্রত্যেক ম্যাচই হয়তো বা সে ভেবেছেন না আমি যাব আর কি। শুরুতে আমি বলছি যে আসলে টি-20 ফরম্যাটটা আপনি ফর্মে থাকলেও কিন্তু ডিফিকাল্ট খেলা, তো সে যেহেতু 1 বছর বাইরে ছিল, এসেই কিন্তু টি-20 ফরম্যাটে ছিলেন, বঙ্গবন্ধু কাপ খেললেন, আমাদের প্রিমিয়ার লিগটা টি-20 হয়েছে, আইপিএলে গিয়ে টি-20 খেলেছেন, সব জায়গায় কিন্তু টি-20 ছিল, যে জায়গাটাতে আপনাকে বলের থেকে রান বেশি করতে হয়, সেই জায়গাটাতে এই যে ও যে বলছে অনেক কিছু চিন্তা করেছেন, এইসব বিষয় নিয়েই কিন্তু চিন্তাটা হয়েছে, যেটা সে কালকের ম্যাচের আগে চিন্তা করেছে না, আমার এগুলো চিন্তা না করে বল দেখব, সিচুয়েশন ডিমান্ড যেটা করে। কালকে আমি বলবো যে ভাগ্য ভালো যে আর কি 4টা উইকেট পড়ে গিয়েছেন বলে ওর সিচুয়েশনটা ওইভাবে, ও যেভাবে চাচ্ছেন ওইভাবেই হয়েছে আমার মনে হয়। ফাহিম স্যার, আপনার কাছে আসছি, তার আগে হাবিবুল বাশার নির্বাচক সাকিবের এই ফর্মে ফেরাটা বা বড় রানটাকে কিভাবে দেখছেন, বাংলাদেশ দলের কতটুকু কাজে আসবে সেটা একটু শুনে আসতে চাই। সাকিবের রানে ফেলাটা স্বস্তির বিষয় তো অবশ্যই, ডেফিনেটলি এটা নিয়ে কারো কোনো সংশয় ছিল না যে ও রানে কবে ফিরবে, কতদিন সময় নেবে, সেটাই দেখার বিষয় ছিল। সময় মতো ফিরেছে এবং দলের খুব গুরুত্বপূর্ণ সময়ে অসাধারণ একটা ইনিংস খেলে দলকে জিতেছে, যেটা মোস্ট অফ দ্য টাইম ও করে থাকে। আশা করছি যে এখান থেকে ও কন্টিনিউ করবে, কারণ ও একবার ফর্মে ফিরলে কিন্তু কনসিস্টেন্টলি ভালো খেলে, যেটা ওর সবচেয়ে ভালো বড় এবং ভালো গুণ। ফাহিম স্যার, আসলে আমরা তো জানি যে সাকিব রান করতে থাকলে করবেন, যেমন হাবিবুল বাশার বলছিলেন, কিন্তু এর মধ্যে বাংলাদেশের সামনে যে পরের ম্যাচটা কালকে, সেখানেও ছিল 3rd ওডিআই জয়ের সঙ্গে হোয়াইট ওয়াশের একটা ব্যাপার আছে। এর মধ্যে তামিম ইকবাল অধিনায়ক হিসেবে সিরিজ যখন জিতে গেছেন, তার 3য় ওয়ানডে খেলা নিয়েও একটু শঙ্কা আছে। সাকিব কি একটু বার্ডেন নেওয়ার জন্য প্রস্তুত কিনা? আমার মনে হয় ওয়াই নট, মানে যদি এরকম প্রয়োজন হয়, আমি নিশ্চিত যে সাকিব এই ম্যাচটা খেলার পরে উপলব্ধি করেছে যে এই মুহূর্তে ও কোন পেসে খেলতে পারবে। ও যদি এই ইনিংস খেলার পরে ধরে নেয় যে আমি আবার আগের মতো ওইভাবে স্ট্রোক প্লে করতে পারবো, ওইভাবে ওই স্পিডে খেলতে পারবো, আমার মনে হয় সেটা রং। ওকে আস্তে আস্তে সেই পেসটা গেইন করতে হবে। যেই পেসে ও খেলেছে এইটাই ওর পেস এখন, কিন্তু এভাবে ওকে খেলতে হবে। এরকম 2-3টা ইনিংস কনসিস্টেন্টলি খেলতে পারলে ওর কনফিডেন্সটা তখন আসবে, তখন ও তো এক গিয়ার থেকে আরেক গিয়ারে যেতে পারবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিবকে আস্তে আস্তে ওই প্রোগ্রেশনে যেতে হবে, সো দ্যাট ও নিজেকে গ্র্যাজুয়ালি টি-20 জন্য প্রিপেয়ার করতে পারে। বাট এখন এই টি-20 খেলার কিন্তু কোনো স্কোপ নেই, ওকে এইভাবে খেলতে হবে। এবং দলের কিন্তু প্রয়োজন আছে নাম্বার 3-তে এমন একজন ব্যাটসম্যান যে ওর ওয়ানডেতে এই ধরনের খেলা খেলবে এবং থ্রু আউট খেলে যাবে। 5টা ইনিংস খেলবে, হয়তো 3টা ইনিংস সেইভাবে রান করবে। এরকমই একটা কিছু আমি আশা করছি। আশরাফুল, মানে বিরতিতে যাওয়ার আগে এই কোশ্চেনটা খুব করা দরকার। সাকিব যখন বিশ্বকাপে খেলেছিলেন তখন 3-এ খেলেছিলেন, যখন তার নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে প্রত্যাবর্তন হলো তখন তাকে দলের চাহিদার কথা চিন্তা করে 4-এ খেলতে হয়েছে। এটা কি একটু মানে তার জন্য সেটব্যাক ছিল কিনা? না, সেটব্যাক না, আমি বলবো যে আসলে ম্যানেজমেন্ট চিন্তা করেছেন, যেহেতু অনেকদিন বাইরে ছিলেন, তাকে একটু সময় দেওয়ার জন্য, নতুন বলের ফেস করতে দেওয়ার চিন্তা করেনি। তারপরে যেহেতু সাকসেস হয়নি, যাকে নাম্বার 3-তে খেলানো হয়েছে, তো আবার তার পুরানো জায়গায় নিয়ে এসেছেন। এটা তার বেনিফিটের জন্যই আসলে ম্যানেজমেন্ট চিন্তা করেছিলেন, আমার কাছে মনে হয়। আপনি জিম্বাবুয়ে সফরে অধিনায়ক হিসেবে গেছেন, বাংলাদেশের অনেকগুলো সিরিজে আপনি খেলেছেন। এই জিম্বাবুয়ে দলটা কি একটু কমজোরি মনে হয়, না বাংলাদেশ আগের চেয়ে বেশি উন্নতি করেছে, কোনটা? আসলে
আরও ভালো খেলা উচিত ছিল। আমি মনে করি যে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের টিম যেভাবে 4-5 জন ক্রিকেটার আছে অনেক এক্সপিরিয়েন্স, যারা ইয়াং, ওরাও কিন্তু অনেক দিন ধরে খেলছেন। এই টিমের সাথে আমার মনে হয় যে আমাদের যেহেতু সবার স্বপ্ন যে 2023 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হলে কিন্তু আমাদের এখন থেকেই খেলার মানটা ওই মানের নিতে হবে। কারণ আপনি যদি রিসেন্টলি শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার খেলা দেখেন, তারা কিন্তু 260 রান চেস করেছেন 34 ওভারে। তো আমিও আশা করি যে আমাদেরও যদি ওই ধরনের টিম হওয়া উচিত। এখন ইমপ্রুভমেন্ট, যদিও ডিফিকাল্ট কন্ডিশন, তারপরেও জিম্বাবুয়ে এখন অতটা স্ট্রং না। আপনি যদি 2-3টা ব্যাটসম্যান বাদ দিলে কিন্তু একদমই অর্ডিনারি টিম আমি মনে করি। এবং 2টা বলার বাদ দিল, বাকি বলারগুলো যে 3টা বলার ওকে বলার, আমাদের ডোমেস্টিকে কিন্তু এর থেকে বেটার বলার আমরা ফেস করি। তো আমি মনে হয় যে আরও ইমপ্রুভমেন্ট আমার মনে হয় প্রয়োজন। ফাহিম স্যার, আপনাকে বলছিলাম যে একটা কোশ্চেন আছে, যে আশরাফুলের কোশ্চেনটাই যদি আমি আপনাকে করি, বাংলাদেশ ক্রিকেটের যে ধারাটা, আমরা 2023 বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হতে চাই এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে বা বিশ্বাসটা আছে ক্রিকেটারদের, কিন্তু সেই মানের ক্রিকেট আশরাফুল যে আক্ষেপটা করছিলেন, যে ওই মানের ক্রিকেটটা কি আমরা খেলতে পারছি কিনা, দুটো ম্যাচে কি আপনি সেরকম কিছু দেখলেন কিনা? অবশ্যই না, কারণ আমাদের এই দলে ব্যাটসম্যান, যে নেচারের ব্যাটসম্যান আছে, যে ক্যাপাসিটি ব্যাটসম্যান আছে, আমরা তো আশা করতেই পারি যে এই দল জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে এই কন্ডিশনে 320 বা তার চেয়ে বেশি রান করতে পারবে 50 ওভারে, যদি প্রথমে ব্যাটিং করে। কিন্তু যে অ্যাটিটিউড দেখছি বা যে অ্যাপ্রোচ আমাদের দলের, সেখানে বেশ ডিফেন্সিভ মনে হয়েছে দলকে, এবং আমরা উইকেট হারাবো না, মোটামুটি একটা রান করবো, এই ধরনের একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা খেলাটা শুরু করছি। এটা যদি হয় তাহলে কিন্তু সেই এগ্রেসিভ ইন্টেন্ট যেটা দরকার, অপোজিশনের উপরে ডমিনেট করা, আমি জিম্বাবুয়ের কথা বলছি না, আমরা যখন একটু ভালো দলের বিরুদ্ধে খেলবো তখন কিন্তু আমরা যদি এই পেসে খেলি, এই ইন্টেন্ট নিয়ে খেলি, সেটা কিন্তু যথেষ্ট হবে না। সো আমার মনে হয় যে আমাদেরকে আরেকটু এগ্রেসিভ হতে হবে। হয়তো আমাদের দলটা কিছুটা লাস্ট কয়েকটা ম্যাচে আমরা খুব ভালো খেলতে পারিনি, সেই জন্য হয়তো দলীয় ভাবে আমরা হয়তো অতটা কনফিডেন্ট নই এই মুহূর্তে। কিন্তু যেহেতু দুটো ম্যাচ আমরা জিতেছি, আমি আশা করবো যে এখন থেকে আস্তে আস্তে সেই ইন্টেন্টটা প্রকাশিত হবে। রিস্ক থাকবে, আমরা যদি বেশি রান করতে চাই রিস্ক থাকবে, কখন আমরা পারবো কখন পারবো না, কিন্তু এই চাওয়াটা খুব জরুরি, না চাইলে কিন্তু কখনোই হবে না। একটু সম্পূর্ণ কোশ্চেন আছে যে তামিমের হাঁটুর ইনজুরিটাও কি একটু কনসার্ন কিনা, মানে উনি ফ্রি ফ্লো ব্যাটিংটা আসলে টেস্টে আমরা শ্রীলঙ্কার এগেইনস্টে যেমন দেখেছিলাম, তেমন কিন্তু এই ওয়ানডে সিরিজটাতে আমরা অনুপস্থিতি দেখলাম, মানে এটাও কি একটু ভাবনার বিষয় কিনা টিম ম্যানেজমেন্ট? কিছুটা অস্বস্তি বোধহয় আছে। এট দ্য সেম টাইম দলের ক্যাপ্টেন হিসেবে, ও যখন ওয়ানডে খেলে ক্যাপ্টেন হিসেবে হয়তো একটা দায়িত্ব ফিল করে যে হ্যাঁ, ওকে লম্বা সময় ধরে খেলতে হবে। তবে আমার মনে হয় এই ধরনের ফরম্যাটে আমাকে লম্বা সময় ধরে খেলতে হবে, এই চিন্তা নিয়ে খেলাটা বোধহয় ঠিক না। আমাকে কুইক রান করতে হবে, এই চিন্তাটা না বোধহয় বেশি জরুরি। কারণ লম্বা সময় নিয়ে যখন আমি খেলতে যাব, তখনই আমাকে প্রথমে যেটা মাথায় আসবে যে আমার আউট হওয়া চলবে না, এবং আমি যখন আউট না হয়ে খেলতে চাইবো তখন আমাকে ডিফেন্সিভলি খেলতে হবে তুলনামূলকভাবে। তো আমার মনে হয় যে এগ্রেশনটা বজায় রেখে খেলাটা জরুরি, এবং সেটার জন্য যেভাবে যে অ্যাপ্রোচটা নেওয়া উচিত সেই অ্যাপ্রোচেই খেলা দরকার। নয়তো কিন্তু এমন হতে পারে যে হ্যাঁ, আমরা হয়তো কোনো উইকেট হারালাম না, দেখলাম যে 15 ওভারে আমাদের রান হয়েছে 70 কিংবা 80 বা 75, এটা কিন্তু যথেষ্ট না। আমরা যখন ভালো দলের বিরুদ্ধে খেলবো তখন হয়তো আমরা আরো কিছু বেশি রান চাইবো। সো এগ্রেশনটা খুব জরুরি, বিশেষ করে শুরুতে। আশরাফুল, অ্যাগ্রেসিভনেসের যে কোশ্চেনটা আসছেই, ফাহিম স্যার যেটা বললেন, আসলে কম্বিনেশনটা কি হওয়া উচিত, মানে আলটিমেটলি অ্যাগ্রেসিভ হওয়ার তত্ত্বটা কি? না, অ্যাগ্রেসিভ মানে এটা না যে প্রত্যেক বলে 4-6 মারতে হবে, কিন্তু অ্যাগ্রেসিভ মানে আপনি যদি দুইটা ইনিংসই না, দেখেন। আমি যদি ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার যে ম্যাচটা গতকালকে হয়েছে, সেখানে আমরা দেখলাম যে ভারতের তুলনামূলকভাবে নভিশ একটা টিম, মানে 3-4 জন ছাড়া তো এক্সপিরিয়েন্স ওরকম কেউ ছিল না ব্যাটিং অর্ডারে। সেখানে তারা যে মানে অসাধারণভাবে খেললেন, মনে হয়নি কোনো প্রেশার আছে। আইপিএল স্যার যেটা বললো একটু আগে, স্যার যেটা বললো যে আপনি যদি আউটের ভয় নিয়ে খেলেন যে আমি আউট হব না, তখন কিন্তু আপনার শটস বন্ধ হয়ে যাবে। তো ফেয়ারলেস খেলতে হবে। যেহেতু আমাদের সাইফুদ্দিন 9 নম্বরে ব্যাটিং করে, মিরাজ 8 নম্বরে ব্যাটিং করে, তো আমাদের লম্বা একটা ব্যাটিং লাইন আপ আছে। তো আপনার টপ অর্ডারদের ওই অ্যাগ্রেসিভনেসটা তো থাকতে হবে ডেফিনেটলি। এই কারণে আমি বলছি যে আপনি টপ অর্ডার ব্যাটসম্যান এবং আপনি খেলছেন জিম্বাবুয়ের উইকেটে, এইখানে সাইড শট যদি আপনি না খেলেন তাহলে কিন্তু রান করাটা ডিফিকাল্ট। এখানে আপনার
বল উপরে করবে না, হাফ বলি টাইপের বল দিবে না, সব কিন্তু ব্যাক অফ লেন্থে বল Back of করবে। length এ করবে। তো আমি দুইটা ম্যাচই খেয়াল করে দেখেছি যে লিটন খুব সতর্ক, ফার্স্ট ইনিংসে চমৎকার ব্যাটিং করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই অ্যাপ্রোচ নিয়ে যদি সে বেটার সাইডের সাথে খেলে, আপনি যদি ওর রিসেন্ট রেকর্ডটা দেখেন, এই সেঞ্চুরির আগে 8 ইনিংস আগে কিন্তু জিম্বাবুয়ের সাথে 2টা সেঞ্চুরি করেছিলেন এই অপোনেন্টের সাথে, কিন্তু মাঝখানে যে 8টা ইনিংস খেলেছেন 101 রান। নিউজিল্যান্ড, তারপর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু বেটার অপোনেন্ট বোলিং সাইড। তো আপনি যদি এই অ্যাপ্রোচে খেলেন যে না আমি সার্ভাইভ করে তারপরে একটু পুরানো হব, তারপরে রান করব, তাহলে কিন্তু ওপেনিংয়ে খেলাটা ডিফিকাল্ট। তো আপনাকে ওপেনিংয়ে থাকতে হবে অ্যাগ্রেসিভ, যে সাইড স্ট্রট, যেটা যদি আউটসাইড অফ স্টাম্প হয় সেটা আপনাকে যেতে খেলতে হবে, হবে, গো ফর ইট। সেই জিনিসটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 2 ইনিংসেই মিস ছিল। আপনি যদি কালকের ম্যাচটা দেখেন, 2 ওপেনারই 20-20 করেছেন, কিন্তু দুইজনই কিন্তু 33 বল করে খেলেছেন, এবং দুইজনই 20-এর মধ্যে 3টা-4টা করে 4 মেরেছেন। তার মানে বাকি যে অলমোস্ট 25 বল কিন্তু ডট ছিল, ওই জায়গাটাই আমার আর কি কনসার্ন, যে আমরা যদি বেটার স্ট্রাইক রোটেশনেরটা জায়গাটা, এই স্ট্রাইক রোটেশন ব্যাপারটায় আমরা আসবো, কারণ সামনে তো আবার অস্ট্রেলিয়া যদি ঠিক সময় মতো চলে আসে, বিশ্ব টি-20-র আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া এগেনস্টে 5টা টি-20 ম্যাচ খেলবে, কিন্তু তারাও আগে মানে এখন থেকে আইসিসি যে সূচিটা দিয়েছে সেখানে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারটাও চলে আসছে। আমরা জানি গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপে যখন মানে আপনার নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেল, নতুন যে সূচি, সেখানে বাংলাদেশকে আসলে অ্যাওয়েতে বেশ কঠিন প্রতিপক্ষের সামনে খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এদের বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে, হোমেও বেশ কিছু ম্যাচ খেলতে হবে। বাংলাদেশ আসলে কি ভাবছে, বা ক্রিকেট পরিচালনা কমিটি কি ভাবছে টেস্ট চ্যাম্পিয়নশিপটা নিয়ে, বা আসলে কি দেখছে, এটা একটু শুনে আসি আকরাম খানের মুখ থেকে। যেরকম টেস্ট চ্যাম্পিয়নশিপ গিয়েছে, আমি আশা করবো তার চেয়ে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের টেস্ট আমাদের জন্য মানে রেজাল্টগুলো ভালো না, সো সেটার জন্য আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। অলরেডি কিন্তু আমরা আপনার কিছু তো টেস্ট প্লেয়ার কিছু আলাদা করেছি, ওদেরকে যত বেশি ফ্যাসিলিটিস দেওয়ার চিন্তা ভাবনা করেছি, এবং বড় চ্যালেঞ্জ হলো যে আপনার কিছু ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আমাদের 3 ফরম্যাটেই খেলে, সো ওদেরকে ফিট রাখাও কিন্তু একটা খুব বড় একটা প্ল্যানিং আমাদের করতে হবে, এবং ওদেরকে রেস দিয়ে দিয়ে খেলানোটা আমার কাছে মনে হয় যে ভালো হবে। কারণ এখন এই জন্য তো আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন যে আপনার মানে কে কোন ফরম্যাটে খেলতে পছন্দ করে, তো সেই জিনিসটা আমরা পেয়ে গেলে আমাদের জন্য কাজটা সহজ হয়। 10%-এর মতো প্লেয়ারের অপেক্ষায় আছি, ওটা হলেই আমরা আপনার এটা ডিক্লেয়ার করে দিব। ফাইম স্যার, আপনি যদি একটু ভালো মতো শুনে থাকেন, এখানে এখনও পর্যন্ত শতভাগ যে 18 জনকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করার চিন্তা করছিল বিসিবি, তাদের 10 ভাগ এখনও দেয়নি। মানে আমরা ধরেই নিচ্ছি যে 2 থেকে 3 জন হয়তো বা এখনও পর্যন্ত পুরো জিনিসটা জানায়নি, তো ওনাদের সর্টেড আউট করতে একটু সমস্যা হচ্ছে বিসিবির। আলটিমেটলি টেস্ট চ্যাম্পিয়নশিপে বিদেশের মাটিতে বাংলাদেশের যে সম্ভাবনা, বা কতটুকু আসলে বাংলাদেশ ভালো করতে পারবে, এটা নিয়ে আপনি কিভাবে আলোকপাত করতে পারেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের খেলোয়াড়দের সংখ্যা খুব কম, কিন্তু বিশেষ করে টেস্ট ক্রিকেট, ভালো টেস্ট ক্রিকেটারের সংখ্যা খুব কম। সো যাদের মধ্যে সেই সম্ভাবনা আছে বা সক্ষমতা আছে, তাদের সবাইকে কিন্তু নিয়ে খেলতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি টেস্ট ক্রিকেট খেলবো না, তো তাকে কিভাবে আমরা এনকারেজ করবো টেস্ট ক্রিকেট খেলাতে, সেটা একটু ভেবে দেখা দরকার। কিন্তু সো প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে যেন আমরা নিয়ে আসতে পারি আমব্রেলার নিচে, এটা খুব জরুরি। তারপরে তো হচ্ছে যে টেস্ট ক্রিকেটারদের মূল্যায়নটা আমাদের এখানে একটু অন্যভাবে করা দরকার। কিন্তু যাদেরকে আমরা ভবিষ্যতে টেস্ট ক্রিকেটার হিসেবে দেখতে চাই, আমরা যদি সাদমানের কথা বলি কিংবা মমিনুল হকের কথা বলি, এই টেস্ট ক্রিকেটাররা যেন সার্ভাইভ করতে পারে ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ এরা যেন খেলারও সুযোগ পায়। কারণ আমি ওদিন ক্যাপ্টেন বলছিল যে আবার কবে টেস্ট খেলবে বা আবার কবে ফার্স্ট খেলবে, তা কোনো ঠিক নেই। কিন্তু এতদিন ধরে ওরা ওদের খেলাটাকে কিভাবে ধরে রাখবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু সো এখানে অনেক কিছু ভাবনা চিন্তা করার আছে। কিন্তু এর পাশাপাশি আর অন্য কথাতে গেলাম না, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ফার্স্ট ক্লাস ক্রিকেট এসবে আমি গেলাম না, বাট আমার মনে হয় যেখানে অনেক ভাবনা চিন্তা আছে। কারণ টেস্ট ক্রিকেটে আমরা যতটা গুরুত্ব কম দেই, ঠিক ততটাই গুরুত্ব বেশি দেয় কিন্তু মোস্ট অফ দ্য কান্ট্রিজ, দু একটা দেশ বাদ দিয়ে। সো ওখানে যদি আমরা এটাকে স্পেশালি অ্যাড্রেস না করি, আমাদের পক্ষে কিন্তু মোটেই ভালো করার কোনো সুযোগই নেই, আমি বলবো ইটস ভেরি ডিফিকাল্ট। আশরাফুল, হোমে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ, আর বিদেশে মাটিতে যেটা বলছিলাম দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। তুলনামূলকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড ভালো হলেও তাদের মাটি থেকে কিন্তু টেস্টে ভালো করার কোনো নেই। ফাহিম স্যার যেমন বলছিলেন যে আসলে কনসেন্ট্রেট করতে হবে সব কিছু মিলিয়ে, টেস্টে মানে বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপার, যেটা আসলে গুরুত্বটা দিতে গেলে কোথায় কাজটা করতে হবে বেশি?
আসলে সামনে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে যে সিরিজটা হচ্ছে ওটা দিয়ে ইনফ্যাক্ট শুরু হচ্ছে সেকেন্ড টেনারটা। আমাদের আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যেন রেগুলার থাকে, অ্যাটলিস্ট যেন আপনার একটা সিজনে একটা ক্রিকেটার 15 থেকে 20টা ম্যাচ খেলার মতন সুযোগ করে দেয়। কারণ যত বেশি আপনি এই ম্যাচগুলো খেলবেন তখনই আসলে টেস্ট ক্রিকেটে ইমপ্রুভমেন্টের হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, তারা কিন্তু 2-3টা টুর্নামেন্ট খেলে বছরে অলমোস্ট 20-22টার মতন ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে। তো আমরা ওয়ান ডেতে ভালো খেলি বিকজ অফ আমাদের ওয়ান ডে টুর্নামেন্ট বেশি হয়, সেই কারণে। আমরা যদি টি20 এবং টেস্ট ক্রিকেটে ভালো খেলি না বিকজ অফ আমাদের এই খেলাটা কমে গিয়েছে। আপনি যদি যদিও বলা হয় যে আমরা এখন এনসিএল করি, বিসিএল করি, কিন্তু এনসিএলে কয়টা ম্যাচ হয়? 6টা ম্যাচ, বিসিএলে 4টা ম্যাচ, তো 10টা ম্যাচ। আগেও কিন্তু আমরা 10টা ম্যাচই খেলতাম বা 11টা ম্যাচ খেলতাম। তো আমাদের কিন্তু 21 বছর হচ্ছে, কিন্তু আমাদের ম্যাচের সংখ্যা কিন্তু বাড়ে না। প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাঁ, ম্যাচের সংখ্যা কিন্তু সেমই আছে। এমন সময় হয় আবার 3টা ম্যাচ দিয়ে আমরা শেষ করে ফেলি। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের ম্যাচের সংখ্যাটা বাড়াইতে হবে। ফার্স্ট ক্লাসের সাথে সাথে যারা আর কি আমাদের আরও বড় আসরে চিন্তা করতে হবে, যে অ্যাটলিস্ট যারা বসে আছে তারা যেন 3 ডে ম্যাচ খেলতে পারে। এই ধরনের ফ্যাসিলিটিসগুলো যেন আমরা তৈরি করতে পারি, তখনই আমাদের আসলে ক্রিকেটটা ইমপ্রুভ হবে। স্যার, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে নিজের মাটিতে বাংলাদেশ তো আসলে ফেভারিট, এটা কি বলার মতো অপেক্ষা মানে উপায় থাকবে কিনা আলটিমেটলি? মানে আমাদের যেটা স্পিন শক্তি, সেখানে হচ্ছিল 3 দলেরই আসলে স্পিনটা ভালো খেলার অভ্যাস আছে। তো আসলে কি ধরনের রণপরিকল্পনা এখন থেকে বিসিবি প্ল্যান করতে পারে? আমাদের ভালো ক্রিকেট তৈরি করতে হবে। এদের বিরুদ্ধে আমরা হোম অ্যাডভান্টেজ নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে প্রতিটা দেশের কন্ডিশন একই রকম। সো একটা উপায় আছে, ভালো ক্রিকেটার দিয়ে ভালো প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং ওটার মধ্যে দিয়ে হয়তো আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো। আসলে যে কথাটা বলছিল যে হ্যাঁ, অনেকগুলো ম্যাচ, আমি বলবো তার পাশাপাশি এই যে দল নির্বাচন হয়, দল নির্বাচনের ক্ষেত্রে আরো কম্পিটিটিভনেস আনা দরকার। যেসব টিম থাকে, টিমে যারা ম্যানেজমেন্ট থাকে, কোচ বলি এবং অন্যান্য ফ্যাসিলিটি, হিউম্যান রিসোর্স যেগুলি থাকে, সেখানে আরো অনেক উন্নতি করার সুযোগ আছে আমাদের। সো ওদের প্র্যাকটিস, প্রিপারেশন, রেস্ট, রিকভারি, সবকিছু মিলেই বোধহয় আমাদেরকে আরো অন্যভাবে ভাবতে হবে। সো দ্যাট ফার্স্ট ক্লাসে যেসব ক্রিকেটার ইনভলভ থাকে, তারা যদি আন্তর্জাতিক মানের ফ্লেভারটা পায়, সবকিছু মিলিয়ে একটা টাফ 2 মাস 2.5 মাসের ফার্স্ট ক্লাস ক্রিকেট এনভায়রনমেন্ট যেন তারা পায়। আমার মনে হয় ওইসব একটা পরিবেশ থেকে বোধহয় ভালো কিছু ক্রিকেটে উঠে আসতে পারবে, যারা হয়তো একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে নিজেদের সহজে মানিয়ে নিতে পারে। আশরাফুল, মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ব্যাপারটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি 21 বছরে। অন্তত আমি এরকম অনেকগুলো রিকল করতে পারি যে এখানে আপনি সাম্প্রতিক সময়ের কথা বলেছেন, ফাইম স্যারও অনেকগুলো শোতে বলেছেন। আলটিমেটলি কোনো কাজ কিছুই হয়নি। আলটিমেটলি উইকেট চেঞ্জ করার ব্যাপারটা যে বলা হয়, এটা সত্যি যে ইমপ্রুভ হচ্ছে। কারণ যেহেতু আমি স্টিল খেলছি লাস্ট 3-4 ইয়ার্স, কিন্তু আমি বলবো যে উইকেটের কি পরিবর্তন পেয়েছেন? ফতুল্লাতে বলা হচ্ছে যে একটু সুইমিং পরিবেশ রাখা হয়েছে। আলটিমেটলি ওখানেও তো আমরা দেখিনি যে 5 উইকেট বাংলাদেশের পেসার বা কোনো বিভাগের, কামরুল ইসলাম রাব্বি সবসময় ঘরোয়া ক্রিকেটে ভালো করেন, তাকেও আমরা 5 উইকেট ওখানে পেতে দেখিনি সাম্প্রতিক সময়ে, যদি আমি ভুল না করে থাকি। তো আলটিমেটলি সুইমিং কন্ডিশনের জন্য যে আলাদা 22 গজ করা হলো, কতটুকু ইফেক্টিভ হলো? লাস্ট ইয়ার আসলে যদি আমরা 2টা ম্যাচ খেলেছি, কিন্তু ওনারা চেষ্টা করছেন, ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করছেন যে এক একটা উইকেট এক এক রকম হওয়ার জন্য। আসলে আমাদের সমস্যাটা আর কি আমাদের টাইমিংটা। আমরা যখন শুরু করি তখন দেখা যায় যে আসলে বৃষ্টির কারণে 2টা ম্যাচ মিস হয়ে যায়। আবার যখন আমাদের খেলাটা শেষ হয়ে যায় নভেম্বর মাসে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আমাদের ব্রেক থাকে, ওই সময়টা কিন্তু বেস্ট টাইম থাকে ক্রিকেটের জন্য। তো আমাদের টাইমিংটা যদি আমরা ঠিক মতন করতে পারি, আর ফরম্যাটগুলো যদি আমরা ঠিক করে ফেলতে পারি, কারণ আপনারা দেখি যে এনসিএল এর পরেই আমরা বিপিএল শুরু করি। তো প্রত্যেকটা ক্রিকেটার, যেহেতু আমিও খেলছি, আমি দেখি সবার ভিতরের জিনিসটাই আমি বলছি, যে তারা কিন্তু বিপিএলে খেলার জন্য, যেহেতু ওই জায়গাটা ফাইন্যান্সিয়ালি একটু ভালো, তো সবাই কিন্তু চায় বিপিএল এর সুযোগ যেন পাই। তো সে এনসিএল এর খেলা, 4 ডে মেজাজের খেলাটাতে কিন্তু সে চায় যেন ফার্স্ট খেলে, ভালো খেলে বিপিএল এর যেন একটা টিম পায়। তো এইসব জায়গাগুলোতেই আমাদের সবাই কাজ করতে হবে, যে না, এক একটা ফরম্যাটের পরে এক একটা সময় দেওয়া হবে, ওইটার জন্য ওই প্লেয়ার পিক করা হবে। যদি বিপিএল এর আগে আমরা একটা টি20 টুর্নামেন্ট করি, সেইখান থেকে পারফরমেন্স করে বিপিএল এ চান্স পাবে। কিন্তু আমরা কিভাবে 4 ডে ম্যাচ পারফরমেন্স দেখে কিন্তু বিপিএল এর প্লেয়ারদের সিলেক্ট করছি। এই ন্যাশনাল টিমেও কিন্তু সেম, যে আপনার টি20 পারফর্ম করছেন, আপনাকে টেস্টে নেওয়া হচ্ছে, টেস্টে পারফর্ম করছেন, আপনাকে 1 ডে টি20 নেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। ইমপ্রুভমেন্টে স্যার আরও তো অনেকগুলো জায়গা আছে। আমরা জানি যে, আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্ব টি20 সামনে
যদি সব ঠিক থাকে দুবাই এবং ওমান মিলে চলবে। সেখানে হচ্ছিল বাংলাদেশের যে গ্রুপিংটা করা হয়েছে, আমরা যদি ঠিক মতো দেখি যে বাংলাদেশ গ্রুপ বিতে প্রথম ধাপটা পেরোতে গেলে বাংলাদেশের সামনে আসলে রানার্স আপ হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান, এবং এইখানে যদি বাংলাদেশ চায় খুব কষ্ট করে হারতে, তাহলে হয়তো রানার্স আপ হতে পারে। তাছাড়া তো মানে ক্রিকেটেও অনেক অসম্ভব তত্ত্বকে জড়িয়ে ধরলেও পারা যাচ্ছে না। আর যখন তারা সুপার 12-এ খেলবে, সেখানে তারা প্রতিপক্ষ আবার ভারত পাকিস্তানকে পাচ্ছে, নিউজিল্যান্ড আফগানিস্তানের সঙ্গে পাচ্ছে, ওখান থেকে হয়তো বাংলাদেশের সঙ্গে যোগ দিতে পারে, হয়তো শ্রীলঙ্কাও হতে পারে, সেটা বলা মুশকিল। তো আলটিমেটলি বিশ্ব টি-20কে ঘিরে বাংলাদেশ বেশ কিছু প্ল্যান করেছে। অস্ট্রেলিয়া আসবে, যদি অস্ট্রেলিয়ার ট্যুর সফল হয় তাহলে নিউজিল্যান্ড আসবে এবং তারপরে ইংল্যান্ড, সেখানেও তিনটা টি-20 ম্যাচ চলবে। আসলে প্রোগ্রেসটা কি আপনি দেখছেন যে ইট ইজ দ্য রাইট ওয়ে টু প্রিপেয়ার দেমসেলভস? প্রোগ্রেস অ্যাবাউট আমাদের টিমের কথা বললে, হ্যাঁ, বাংলাদেশের কথা বললে। যদি আমাদের টিমের ভবিষ্যতের কথা যদি কোয়েশ্চেনটা যদি সেরকম হয়ে থাকে, আমার মনে হয় বর্ষা আমার টিমের ভবিষ্যতের কথা যদি তুমি জিজ্ঞেস করে থাকো, তাহলে আমার উত্তরটা হবে যে আমরা বোধহয় এখনো বেশ খানিকটা পিছিয়ে আছি। একটা হচ্ছে যে এটা অবভিয়াস যে বাংলাদেশ অনেক প্রেসারে থাকবে, কিন্তু ওখান থেকে পরবর্তী রাউন্ডে ওঠার জন্য যদিও যে দলগুলোর সাথে খেলা, সেই দলগুলো রিলেটিভলি অনেক পিছিয়ে আছে কাগজে একমাত্র কলমে। স্কটল্যান্ডে একটু কঠিন সময় দিতে পারে, বাট পাপুয়া নিউ গিনি এবং ওমান স্যার মানে আলটিমেটলি জি না, এদের কারোই বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা না, কিন্তু জি স্যার। হোপফুলি বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা না, তবে বাংলাদেশের সাথে কিছুটা প্রেশার নিলেও নিতে পারে। স্কটল্যান্ড মোটামুটি ক্রিকেট খেলতে জানে, ভালো ক্রিকেট খেলতে জানে, বাট সেটা খুব ডিফিকাল্ট হওয়ার কথা না। তবে আমরা যে স্বপ্নটা দেখছি যে টি-20তে অনেক ভালো করার যে স্বপ্নটা দেখছি, সেটা বোধহয় খুব রিয়েলিস্টিক না, আমার কাছে এখন খুব রিয়েলিস্টিক মনে হয় না। কালকে যে খেলাটা দেখলাম, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার যে খেলাটা দেখলাম, এবং সেটার সাথে যদি আমরা আমাদের খেলাটা তুলনা করি, আমার কাছে খুব রিয়েলিস্টিক মনে হয় না। আমাদের মনে হয় অনেক পথ পাড়ি দিতে হবে, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে যদি আমরা খুব একটা কম্পিটিটিভ একটা দল হিসেবে এই কম্পিটিশনে খেলতে চাই। এবং সেখানে আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে। আসলে একটু আগে বলেছে যে ফেয়ারলেস ক্রিকেট খেলাটা, এটা বলাটা খুব সহজ, কিন্তু আসলে মাঠে এটাকে নিয়ে আসাটা খুব কঠিন। কিন্তু সো ওইখানে যদি আমরা পৌঁছতে চাই এত কম সময়, আমাদেরকে অনেক কিছু করতে হবে। সো বাট আমরা আশা করতেই পারি, কারণ আমাদের দলে যেসব খেলোয়াড় আছে তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, কিন্তু তাদের কিন্তু সেসব ডোমেস্টিক ক্রিকেটে তাদের সে ধরনের পারফরমেন্স দেখে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে এই ফর্মেটে। এবং তাদেরকে যদি সে ধরনের ফ্রিডম আমরা দিতে পারি, সে ধরনের সাপোর্ট আমরা দিতে পারি, ওয়াই নট? আমরা হঠাৎ করে যেমন 96-এ যেমন শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল, তাদের হওয়ার কথা ছিল না তো। সো ইউ নেভার নো, আমরা যদি পজিটিভ মাইন্ড নিয়ে যাই এবং এখন থেকে সে ধরনের একটা মেন্টালি স্ট্রং একটা দল হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, ইউ নেভার নো। আশরাফুল, মানে এই পথ পরিক্রমায় যে প্রস্তুতি পর্বের কথাটা বলা হচ্ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশের খেলার কথা, মুশফিকুর রহিম আপনি জানেন ওয়ানডে সিরিজে খেলছেন না তার পারিবারিক কারণে, তিনি হয়তো বা অস্ট্রেলিয়ার এগেনস্টেও খেলবেন না, বা হতেও পারে, এখনও পর্যন্ত রাইট অফ করার সময় হয়নি। বাট প্রিপারেশন ওয়াইজ যদি আমি বলি, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে যে টিমটা আমরা সবসময় বলি যে ইট শুড বি এ ব্যালেন্স টিম, আসলে কি হওয়া উচিত? আপনি কি মনে করেন টি-20 ফরম্যাটের জন্য বাংলাদেশ ব্যালেন্স একটা রেসিপি বের করতে পারে কিনা, মানে এই তিনটা সিরিজ দিয়ে ঘরের মাঠে? অবশ্যই, আসলে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এই কয়েকটা সিরিজই কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে আমরা যেভাবে ভালো ক্রিকেট যদি খেলি তাহলে কিন্তু কনফিডেন্সটা নিয়ে যাব। যেহেতু এই ফরম্যাটটাতে আমাদের এখন আমরা পিছিয়ে আছি, বিশেষ করে আমাদের পাওয়ার হিটিংটাতে আমরা একটু পিছিয়ে আছি, তো সেই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আমাদের হোম কন্ডিশনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওদের সাথে যদি এবং জিম্বাবুয়ের সাথে 3টা ম্যাচ খেলবো, এই ম্যাচগুলোতে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই আমাদের আলাদা একটা কনফিডেন্স তো থাকবেই ভালো কিছু করার জন্য। তো মানে যদি প্রাথমিক ধাপ বাংলাদেশ বিশ্ব টি-20তে পার হয়, তারপরও ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো প্রতিপক্ষ আছে, তো আসলে চ্যালেঞ্জটা কতদূর হতে পারে? একটু অনেক দূরের কথা, তারপরও একটু জানা দরকার। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আফগানিস্তান টি-20 যদি চিন্তা করি আমাদের থেকে এগিয়ে আছেন, তাদের 5-6টা ক্রিকেটার আছে যে পাওয়ার ক্রিকেটার আছেন, এবং 5টা বলারের মধ্যে 3টা ওয়ার্ল্ড ক্লাস, তারা 3টা বলার আছেন যে ওয়ার্ল্ডের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। তো সেদিক দিয়ে যদি চিন্তা করেন ডেফিনেটলি আমাদের 2টা প্লেয়ার, জাস্ট 2টা সবগুলো ফ্র্যাঞ্চাইজি খেলার মতন প্লেয়ার, আর প্লেয়ার অনেকগুলো আছেন কিন্তু খেলছেন 2জন, কিন্তু আফগানিস্তানের 3জন কিন্তু রেগুলার সব জায়গায় খেলছেন। তো কাজটা অনেক কঠিন। আপনাদের সঙ্গে কথা আরো বেশি বলতে পারলে ভালো হতো, কিন্তু ঘড়ি কাটা বলছে আজকে বিদায় নিতে হচ্ছে। নাজমুল আবেদিন ফাহিম স্যার এবং মোহাম্মদ আশরাফুল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক,
আজকের গ্যালারি এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন কোনো আয়োজন নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।